আমরা এখানে অ্যামাউন্ট নিজেরা নেওয়ার তো প্রশ্নই আসে না, অন্যরা যাতে না নিতে পারে সেজন্য যখন ক্রস চেক দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো পিছিয়ে নেয়। নিজেরা একটা সম্পদের দিকে তাকাবো না, প্রশ্নই আসে না, বরং এখান থেকে লুটপাট করবে শিক্ষার্থীদের সম্পদ, পাবলিক মানি থেকে হাত দেবে, সে সুযোগ আমরা দেবো না। ছাত্র শিবির মূল জায়গা হচ্ছে শিক্ষার্থীদের সার্ভিসটা নিশ্চিত করা। যখন হল সংসদ গিয়ে বলে তাকে সিট দিয়েন না, তখন ছাত্রদলের ওই হলের পোস্টেড নেতারা হল প্রবেশকে ঘেরাও করে বলে সিট দিতেই হবে। আমি তো বরং প্রস্তাব করব যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে সিট দিয়ে দেন, বাকি যেটুকু সংকট থাকে মাস্টার্স কিংবা সিনিয়র দিকে সিট কমিয়ে নিয়ে এসে তাকে আবাসন বৃত্তি দেন, তাকে ভর্তি করে দেওয়া হয়, ক্লাস স্টার্ট করে দেওয়া হয়, তিনি কোথায় থাকবেন জানেন না, ঢাকা শহর চিনেন না, প্রত্যেকটা হল প্রপোস্ট অলমোস্ট বিএনপির সারা দলের পোস্টেড নেতা। ডাকসুতে নেতৃত্ব থাকলে, ক্যাম্পাসে নেতৃত্ব থাকলে মানে অর্থনৈতিকভাবে স্টুডেন্ট লিডারদের কি পরিমাণ লাভ হয়, বা মানে ফরহাদের অর্থনীতি কতটা ফুলে ফেপে উঠেছে? দেখেন, এটা লাভ হতো যদি হয়তো আমাদের এই বিভিন্ন বন্ধু সংগঠনের মধ্যে আমরা আচরণ করতাম যেভাবে করে আর কি। আমরা যেটা দেখেন, আমরা যেটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম হয়ে জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবকটা ক্যাম্পাসে ছাত্র শিবির ভূমিধস বিজয় পাওয়ার পরে কয়েকটা কাজ মৌলিকভাবে করেছে। একটা হচ্ছে অবৈধ সিট কাউকে নিতে দিব না, আমরা নিজেরাও থাকবো না। আমার নিজের মাস্টার শেষ হওয়ার আগেই আমি চলে আসছি ক্যাম্পাস থেকে। মহিউদ্দিন খান এজিএস সেদিন মাস্টার শেষ, পরের দিনে চলে আসছে ক্যাম্পাস থেকে, সিট আর থাকে নাই। নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার থাকার অনুমতি আছে, কিন্তু স্পেশাল পারমিশন আছে নির্বাচিত প্রতিনিধি হিসাবে যতদিন তার মেয়াদকাল থাকবে ততদিন হলে থাকতে পারবে। এরপর আমরা চিন্তা করি যেহেতু আমি বাইরে থাকতে পারবো, আমার সুযোগ আছে, আমি একটা শিক্ষার্থীকে সুযোগ দিই। তারপর সেমভাবে দেখবেন আমাদের আগে যেটা ঘটতো যে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান আদার্স এখানে চাঁদাবাজি, ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট ছাত্রলীগের পিরিয়ডে বহু ঘটেছে। বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রফেশনালি অ্যামাউন্ট নেই। আমরা এখানে অ্যামাউন্ট নিজেরা নেওয়ার তো প্রশ্নই আসে না, অন্যরা যাতে না নিতে পারে সেজন্য যখন ক্রস চেক দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো পিছিয়ে নেয়, বড় বড় প্রকল্প পিছিয়ে নেয়। এই যে 2 কোটি টাকার খেলার মাঠের প্রকল্প, এই যে ধরেন 800 কোটি টাকার প্রকল্প একটা আসছে, কীভাবে পিছাবে বিভিন্ন জায়গায় নানা প্রকল্প পিছায়। কারণ একটা সময় হয়তো পরে হইলে ডাকসু শেষ হয়ে গেলে বিভিন্ন দল ভাগ ভাগ করতে সুযোগটা হয়তো পাবে। তবে আমরা যেটা নিশ্চিত করতে পেরেছি সেটি হচ্ছে নিজেরা একটা সম্পদের দিকে তাকাবো না, প্রশ্নই আসে না, বরং এখান থেকে লুটপাট করবে শিক্ষার্থীদের সম্পদ, পাবলিক মানি থেকে হাত দেবে, সে সুযোগ আমরা দেবো না। এই কমিটমেন্টের বেসিসেই আমরা কাজ করে গিয়েছি, বাকিটা সময় করে যাব। এখানেই বাকিদের আতে ঘা লাগে। যেমন ধরেন সিট নিয়ে কেউ রিকমেন্ডেশন নিতে আসলো, আমরা বলি যে না পলিসি অনুযায়ী হবে। এখানে অন্যরা হলে কি করতেন, ছাত্রদলের যেমন বলি তাতে কোনো বিজয়ী প্রার্থী এখানে নাই, এরপরে তারা ঠিকই আদুবাইদেরকে ঢুকানোর জন্য চেষ্টা করছে এবং অনেকের ব্যাপারে রিকমেন্ডেশন নিয়ে কোনো রকম মানে নিয়ম ভায়োলেট করে দিয়ে দেওয়ার চিন্তা করছে। পরে আমরা খোঁজ নিলাম, তারা এক একজন ব্যবসায়ী, এক একজন বিভিন্ন পদের সহসভাপতি, কেউ যুব দলের, কেউ অমুক দলের, বিভিন্ন জায়গায় তাদেরকে ইউনিভার্সিটি সিট দিচ্ছে। এর মধ্যে দিয়ে একটা কালো অধ্যায় তারা স্টার্ট করছে। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ছাত্র শিবির মূল জায়গা হচ্ছে শিক্ষার্থীদের সার্ভিসটা নিশ্চিত করা, মূল জায়গা হচ্ছে আমি একটা বছর এখানে একটা আমানতদারিতার মধ্য দিয়ে একটা আমানত পেয়েছি। এটা আমাদের এই আমানতের জবাব দিতে যদি আমি পারফেক্টলি করতে না পারি, তাহলে আমার এতদিনের শিখা আসা প্রশিক্ষণ, সংগঠনের এতদিনের শিখা আসা মূল্যবোধ সবকিছু নাই হয়ে যাবে, সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা এই জায়গায় চেষ্টা করছি, আশা করি আমরা সফল হবো এই জায়গায়। ছাত্রদল যে সিট চাচ্ছে এটাকে আপনারা কেন অবৈধ বলছেন বা আদুভাই বলছেন? সে তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো নিশ্চয়ই হলে থাকতে পারে, সেটা বয়স যাই হোক, তাই নয় কি? বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, যে নীতিমালা এখন সিট দেওয়া হয়, নীতিমালা অনুযায়ী কেউ বারবার রিএড নিলে তাকে সিট দেওয়ার অনুমতি নাই, একাধিকবার রিএড দিলে, এবং তিনি তার সিট ক্যান্সেল করে তিনি ভর্তি হন সাধারণত। এবং আমরা এটাও প্রস্তাব করেছি, হ্যাঁ তিনি ভিকটিম হইতেই পারে, তাহলে আপনি তাকে আবাসন বৃত্তি দেন। আমি নারী শিক্ষার্থীদেরকে আবাসন বৃত্তি দিচ্ছি না, যারা সিট পায় না তাকে আবাসন বৃত্তি দেন। কিন্তু নীতিমালা ভায়োলেট করে ওই শিক্ষার্থীকে সিট প্রদানে সুবিধা দেওয়া, আবার যখন হল সংসদ গিয়ে বলে তাকে সিট দিয়েন না, তখন ছাত্রদলের ওই হলের পোস্টেড নেতারা হল প্রবেশকে ঘেরাও করে বলে সিট দিতেই হবে, কারণ বিভিন্ন নেতার আত্মীয় স্বজন, সে দলের বিভিন্ন সিনিয়র পোস্টেড নেতা। অথচ দেখেন, খুব সিম্পলি চিন্তা করলে যে ছেলেটা মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, রংপুর থেকে এসছে, ঢাকা শহর চেনে না, তিনি সিট পাওয়ার বেশি হকদার নাকি যে ছেলেটা 5 বছর ধরে ঢাকায় আছে, 7 বছর ধরে ঢাকায় আছে, যিনি রিয়েট নিয়েছেন তিনি ঢাকা শহর চিনেন, তার বিজনেস আছে, তার টিউশন হয়তো আছে, তার অন্য কিছু অ্যাডজাস্টমেন্ট তার অলরেডি ইমপ্রুভ হয়েছে। আর একটা কেউ আরেকজন যিনি মাত্র প্রথম বর্ষে আসে, তার মিনিমাম অ্যাডজাস্টমেন্টটা এখনো ক্রিয়েট হয় নাই। কেউ বেশি হকদার এখানে যখন সিট সংকট থাকে? নিশ্চয়ই তিনি বেশি হকদার যিনি সবেমাত্র ফার্স্ট ইয়ার আসছে। আমি তো বরং প্রস্তাব করব যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে সিট দিয়ে দেন, বাকি যেটুকু সংকট থাকে মাস্টার্স কিংবা সিনিয়র দিকে সিট কমিয়ে নিয়ে এসে তাকে আবাসন বৃত্তি দেন। এখানে বরং যেটুকু সিট
থাকে সবার আগে হকদার হচ্ছে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, যিনি ঢাকা শহর এখনো চিনেন না। ইন্টারন্যাশনালি এটাই ফলো করা হয়, যেটুকু সিট থাকে যদি কম থাকে সবার আগে নবীর শিক্ষার্থীকে প্রায়োরিটি দেওয়া হয়। যিনি সিনিয়র হয়ে যান, তিনি রানিং স্টুডেন্ট হলে তাকে অন্যভাবে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়। আর আমার এখানে কি হয়, প্রথম বর্ষে অসহায় শিক্ষার্থীটাকে, যিনি মাত্র ঢাকায় আসছেন, ক্রাইসিসে থাকা শিক্ষার্থী, তাকে বলে দেওয়া হয় তুমি কই থাকবা আমি জানি না। তাকে ভর্তি করে দেওয়া হয়, ক্লাস স্টার্ট করে দেওয়া হয়, যে তিনি কোথায় থাকবেন জানেন না, ঢাকা শহর চিনেন না। একটা হাহাকার অবস্থা। এই ক্রাইসিসে আমরা আমাদের ভাইদেরকে ফেলতে দিতে পারি না। আমরা গত বছর একটা কাজ করেছিলাম যে প্রাথমিকভাবে প্রত্যেক নারী শিক্ষার্থীকে আমরা আবাসন বৃত্তির আওতায় নিয়ে আসছি, যাতে করে যারা সিট পান নাই তারা আবাসন বৃত্তি পায়। এটা মোটামুটি অলমোস্ট প্রায়ই পেয়েছে, অল্প দিক সেদিক হলে সেটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। আর এবছর আমাদের জায়গা হচ্ছে ছাত্রদেরকেও যারা সিট পাবে না তাদের আবাসন বৃত্তি নিশ্চিত করার আন্দোলনটা জারি রাখা, এবং সিট নিতেওয়ালা আর একটু রিজিড করে দেওয়া, যাতে করে বারবার রিএড নেওয়ার প্রবণতা না হয়। বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আমরা দেখেছি একবার, দুইবার, তিনবার মাস্টার্সে কোনো রকম কাগজ জমা দিয়ে চলে আসছেন। কেন? তিনি বৈধ শিক্ষার্থী হিসেবে হলে থেকে যেতে চান। এই প্রবণতা আমরা বন্ধ করতে চাই। আমরা চাই যে প্রথম বর্ষের শিক্ষার্থীকে প্রায়োরিটি পায়। ডাকসুর জিএস হিসেবে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এটা হয়তো মানুষের জানতে চাই যে ডাকসুতে কি পরিমাণ বরাদ্দ থাকে এবং ডাকসু থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের কি কি কাজ করা যায় ওই বরাদ্দের ফান্ড দিয়ে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আবার কোথাও কোথাও প্রশংসাও রয়েছে যে আপনারা বিভিন্ন কার্যক্রম করেছেন হলগুলোতে, কোথাও কোথাও রিডিং রুমে হয়তো আপনারা এসি দিয়েছেন, কেন্দ্রীয় মসজিদে আপনারা এসি দিয়েছেন, আরও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম করেছেন, চিকিৎসা সেবার ওই আপনাদের যে হেলথের জায়গা আছে সেখানেও ডেভেলপ করেছেন। এই ফান্ডগুলো কোথা থেকে আসে? আপনারাও কি কোনো চাঁদাবাজির অর্থ থেকেই এটা করেন, নাকি নিজেদের অন্য কোনো ফান্ডিংয়ের সোর্স রয়েছে? ডাকসুর একদম কোর কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেগুলার ফাংশনকে, শিক্ষার্থী ওরিয়েন্টেড কাজগুলোকে মোবিলাইজ করা, পারফেক্টলি ফলো আপ করা, প্রেশারাইজ করা, শিক্ষার্থীদের রাইটসটা অ্যাসিওর করা। আবার আমাদের এখানে ব্যর্থতা হইল, ডাকসুর এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে ডাকসুতে ফান্ড দিয়েছে মাত্র 25 লাখ টাকা। আচ্ছা, ডাকসুতে খোঁজ দেন 2 কোটির উপরে টাকা দিয়েছে। আমাদের এখানে এটা সেটা কারণ দেখি এখন পর্যন্ত কীভাবে ডাকসুকে অচল রাখা যায়, কার্যক্রমবিহীন রাখা যায় চিন্তা। তো শিক্ষার্থীদের যেটুকু মিনিমাম দেওয়ার কথা ছিল ছাত্রলীগের পিরিয়ডে 19-এর ডাকসু, সে সময় আমি হিসাব করছি 2 কোটি প্লাস টাকা, কিছু কাজই করে নাই, খুব বেশি কাজই হয় নাই। ওরা প্রথমেই হচ্ছে মারামারি লাগায় হচ্ছে 2-3 গ্রুপ হয়ে গেছে একেবারে। সেখানে স্টার্টিংয়েই বিশেষ বরাদ্দ 2 কোটির উপরে টাকা দিয়েছে। আমাদের এখানে এখন মাত্র এই অবস্থা। এরপরও আমরা চিন্তা করছি কয়েকটা জায়গায় আমরা কাজ করবো। একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউনিভার্সিটির অ্যালামনাই রিসোর্স যত বেশি মোবিলাইজ করা যায় প্রত্যেকটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করা। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারনাল রিসোর্সকে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের রিসোর্সকে। আপনি আমার টাকা না দিতে পারেন, কিন্তু ওই ফান্ডটা তো ইউনিভার্সিটির টাকা আছে, ওই ফান্ডটা ওই সংশ্লিষ্ট টিচার দিয়ে ইউটিলাইজ করে কাজটা শুরু করা। আমরা কয়েকটা কাজ এবারে, এর আগে যেটা হতো প্রত্যেকটা ডাকসুতে, ডাকসুর পরে আপনি হিস্ট্রি একটু চেক করে দেখবেন, আমি অনেক বিপিজিএর সাথে বসছি আগে, তার ডাকসুর পরের দিনেই বসতো কার গ্রুপে কে কে জিতেছে, কে কে জয়ী হয়েছে, মধ্যে নিয়ে ভাগাভাগি করতো, কার কে কটা টেবিল দখল করবে, মিছিল দিত। এটা দিয়ে নেতা হইতো ঠিকই, পরবর্তীতে পুরো বছরব্যাপী শিক্ষার্থীদের জন্য কল্যাণকর কাজ করা, একটা পার্মানেন্টলি কিছু চেঞ্জ মেকিং ইভেন্ট নামায় নিয়ে আসা চেষ্টা করা, এই জায়গাগুলোতে এখানে ক্যাম্পাসগুলোতে হয় নাই। বরং এটা একটা, আর 19-এর ডাকসুতে তো পুরো গ্রুপিং করে মারামারি অবস্থা, নুরুল হক নূরকে আটকায়ে ভিতরে মারা হয়েছে ডাকসুর রুমেই। অর্থাৎ এখানে একটা অলওয়েজ ছিল যে গ্রুপিং করা, রাজনীতি করা, এই ধরনের একটা সিস্টেম ছিল। টুকটাক কিছু কালচারাল এবং অন্যান্য প্রোগ্রামগুলো হতো। আমরা এবার চিন্তা করেছি ডাকসু নির্বাচনের পরের দিনেই আমরা প্রত্যেককে ওন করব, হল সংসদ সহ সবাইকে কোনো ধরনের গ্রুপিং ছাড়া সবাই একসাথে মিলে কাজ করবার চেষ্টা করবো। একটা হিস্ট্রি মেকিং স্টার্টিং হবে। এখানে পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করার জন্য, নিজে মাইমেন তৈরি করার জন্য এই কাজটা করতে দিব না, যেহেতু এটা আমাদের শিক্ষার্থীদের ভোট, আমাদের জন্য এটা আমানত। সেজন্য আমরা কাজ শুরু করে আলহামদুলিল্লাহ আমরা পেরেছিও। আমরা এই হিস্ট্রি স্টার্ট করেছি। এবার একটা অচল ডাকসুকে, অফিসের পোকামাকড়ে ভরপুর, চেয়ার টেবিল নাই, অফিসে কোনো স্টাফ ম্যানেজমেন্ট নাই, কিচ্ছু নাই, অনেক বছর অচল, পুরো জিনিসটাকে রিডেকোরেট করে মাত্র আজকে 7 মাস পার হওয়ার পরে আমরা সদস্যদের জন্য বসার জায়গা করে দিতে পেরেছি। নির্বাচিত যারা সদস্য, সম্পাদকদের জন্য আগে থেকে ছিল, জাস্ট চেয়ার টেবিল তৈরি করতে হয়েছে। এতদিন লেগেছে আমাদের নতুন করে ভবন তৈরি করে, রুম তৈরি করে তাদেরকে বসার জায়গা দেওয়া, এটা অচল জিনিসকে সচল করা। এরপরও দেখেন, আমরা যেমন ধরেন আমাদের কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের পড়া পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসা। আমরা দেখেছি শুধু সেন্ট্রাল লাইব্রেরিতে ব্যাগ দিয়ে লম্বা লম্বা সিরিয়াল, এটা কঠিন। আমরা প্রত্যেকটা রিডিং রুমকে আমরা এসির আওতায় নিয়ে আসবো। এর প্রকল্প আমরা স্পন্সর ম্যানেজ করেছি প্রাথমিকভাবে 5টা হল টার্গেট করে ইলেকশনের পরের মাসে, আর হ্যান্ড ওভার করতে পেরেছি আজকে 7 মাস পরে। কেন ততদিন পারি নাই? এই ইউনিভার্সিটির কমপ্লেক্সিটি, তারা নানা নিয়ম কানুন দেখিয়ে। কারণ আপনি দেখবেন প্রত্যেকটা হল প্রপোস্ট অলমোস্ট বিএনপির সাদা দলের পোস্টেড নেতা। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায়, ইউনিভার্সিটির যত জায়গায় সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ডই আছে, ডিনস প্যানেল যারা আছে তারা, প্রভোস্ট প্যানেল যারা আছে তারা, প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট দলের বিএনপির, তাদের চিন্তা হচ্ছে যে এই
প্রত্যেকটা সিদ্ধান্ত কেমন দীর্ঘায়িত করা যায়, কেন অনেকের চ্যালেঞ্জের মুখোমুখি ফেলা যায়, এটা খুবই দুঃখজনক। আমরা এমনটা আশা করি নাই কখনো। আপনি দেখেন সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার বাজেট আমরা নিয়ে আসছি, সেন্ট্রাল ফিল্ডের খেলার মাঠে পানি জমে, খেলতে একটু কষ্ট হয়, খেলোয়াড়ের সুবিধা পায় না, এটা একটু আপনারা কাজ করেন, স্পন্সর আমরা বাইরে থেকে এনে দিই। আপনারা অনেক টাকা নাই, আপনাদের কোনো টাকা নাই, অনেক ক্রাইসিস দেখাচ্ছেন, ওকে আমরা বাইরে থেকে ম্যানেজ করি, টাকা এনে চেক হ্যান্ড ওভার করেছি। আজকে 4 মাস পার হলো, এখন পর্যন্ত কোনো কাজে হাত দেয় না, এখন নানা কমপ্লেক্সিটি দেখাচ্ছে। রিডিং রুমের এসি কথা বললাম, সেই প্রথম মাসে শুরু করা কাজ 7 মাস পরে এসে আজকে আমরা হ্যান্ড ওভার করতে পেরেছি। এতদিন শুধু ঘুরঘুরি করতে হয়েছে, শুধু হ্যান্ড ওভার করতে। আমরা যদি প্রথম মাসে পারতাম, আমার নারী শিক্ষার্থীরা, আমার ছাত্র ভাইয়েরা প্রত্যেকেই রুমে রুমে যেয়ে পড়তে পারতেন। আবার দেখেন, এটা গেল তো রিডিং রুমের এই লম্বা সারি সলভ করতে। আমাদের প্রত্যেকটা নারী হলে দেখবেন ছাত্রীরা কার্ড দেখিয়ে ঢুকতে হয়, কার্ড দেখিয়ে ওই হলের কিনা, আবার ফেসও দেখাতে হয় তিনি আমি কিনা। মাঝে যারা পর্দা করেন অথবা পর্দা করেন না, প্রত্যেকেরই জন্য একটা ভালোই একটা হ্যাসেলের মুখোমুখি হতে হয়। স্টাফরা তাকে চেক করছেন তিনিও শিক্ষার্থী কিনা, আবার অনাবাসীরা ঢুকতে পারছেন না, আবার অনাবাসী নানা কমপ্লেক্সিটি। আমরা প্রথম মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হলের গেটে এমন একটা ডিজিটাল সিস্টেম থাকবে, কার্ড পাঞ্চ সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস, যে অপশনটা যার জন্য ফ্লেক্সিবল তারা এভাবে করে ঢুকবেন। আমি 3 সেকেন্ড নিচ্ছি। সেই প্রকল্প এখন পর্যন্ত হল প্রশাসন অ্যাপ্রুভ করে যে কাজটা করবে, স্পন্সর ম্যানেজ করার হতো, সেটা হয় নাই। তারপর দেখেন মেয়েদের জিমনেশিয়াম নাই আলাদা এক্সারসাইজ করার জন্য, সেটা আমরা বাইরে স্পন্সর নিয়ে প্রায় 70-80 লাখ টাকা খরচ হয়েছে। কাজ ফুললি রেডি, শুধুমাত্র একটা ইলেকট্রিক লাইন দিয়ে স্টার্ট করবে, এখনো করে নাই। সেন্ট্রাল মসজিদ মানে বিশ্ববিদ্যালয় আমলাতান্ত্রিক জটিলতা 3 কোটি রয়েছে, টাকার সেন্ট্রাল মসজিদ রেডি করছি, এখনো এই ইলেকট্রিসিটি লাইন দেয় নাই।